অনেক কথা বলতে ইচ্ছা করছে, কী করবো ভেবে পাচ্ছি। ভিডিও করছি, অনেক কথা বলতে ইচ্ছা করছে, জানি না পুরোটা বলতে পারবো কি না। আমাদের উনি রয়েছেন ওপরে, যাই হোক খুব বলতে ইচ্ছা করছে, খুব খুব করে বলতে ইচ্ছা করছে। মানে কী বলবো আমি, মানে নিজে বুঝতে পারছি না যে কী বলবো। যাই হোক, আমাদের উনিকে ক্যামেরাতে রাখছি, রেখেই বলছি কথাটা। হ্যাঁ, তো রেখেই বলছে উনিকে, এই যে আপনাকেই বলছি যে আপনি চলে যাওয়ার পর থেকে জিনিসগুলো, মানে কি বলবো আর কি, আপনাকে কিছু বলার নেই। আপনি তো আপনার কাজ সেরে চলে গেছেন, মাঝে রাস্তায় হাট ছেড়ে দিয়েছেন। তো আমি আর মেয়ে দুজনেই জব করি। আমি তো ক্যাফেতে করি, চায়ের বাড়িতে, সবাই জানে। আপনাদের মানে ইউটিউবে আমি চ্যানেল আছে, ফেসবুকেও একটা নতুন মানে আপডেট দিই ছোটো মোটো, খুব যে বড় কিছু দিই তা না, ছোট্ট মোটো একটা কিছু দিই, মানে ভিডিও ছাড়ি, বা হয়তো সকালবেলা একটুখানি চা খেলাম বা কিছু খেলাম, গুড মর্নিং, এর বেশি কিছু বলতে পারি না। যাই হোক, ওইটুখানিই করি। কিন্তু হ্যাঁ, এটা না যে আমি টাকা উপার্জনের জন্য করি, না সেটা না। অনেকেই ভাবতে পারে, অ্যাকচুয়ালি সত্যি কথা, বাস্তব, যে হ্যাঁ টাকার জন্যই অনেকে করে। হ্যাঁ অবশ্যই, পরিশ্রম যখন করছে সবাই চাইবে আমি দুটো সেই জায়গাতে যখন পাচ্ছে সবাই, তাহলে সবাই কেন চাইবে না, আশা সবাইয়ের মনেই জাগতে পারে। যেহেতু আমার মনে যাচ্ছে না, হতেই পারে যে আমিও ভাবছি হ্যাঁ আমি একটা এরকম প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমি এত কিছু দিচ্ছি, তাহলে আমিও কিছু পাবো অবশ্যই সবাই। এটা কোনো ভুল নয়, আমি বলবো না ভুল, 100% ঠিক, সঠিক কথা। যাই হোক, একদিন মানে আমি ছিলাম একটা হাউসওয়াইফ, কিছুই করতাম না, করতাম লুকিয়ে লুকিয়ে কোনো কাজ করতাম, যেরকম ধরুন ছোটো মোটো একটা জব করতাম, ওকে লুকিয়েই করতাম, নিজের হাত খরচার জন্য, নিজের জন্য। মেয়েটাকে যদি কিছু চাই দেওয়ার জন্য, দিত না তা না, দিত, তারপর আমি নিজে করতাম, মানে বসে থাকতাম না। মানে আর বসে থাকতে ঠিক ভালো লাগে না, কিছু একটা করতে ইচ্ছা করতো, কাজ এটা করবো ওটা করবো, কিন্তু ওর ভয়ে করতাম, লুকিয়ে করতাম, ও করতে দিত না। তো খুব ইচ্ছা করছে, জানি না কেন, বলতে পারবো না, অনেক মন থেকে ইচ্ছা করছে যে একটু ভিডিও করি, কিছু কথা শেয়ার করি, তাই এলাম, তাই একটু ভিডিও করছি। তো এই চায়ের বাড়িতে ক্যাফেতে কাজ করি, মেয়ে টাটাতে একটা ছোটো মোটো জব করে। যাই হোক, ও চাইছিল আরও পড়াশোনা করতে, কিন্তু পারেনি, কী করে করবে, ও চলে গেছে। এমন একটা সময় গেছে যেখানে আমার লাইফ, মেয়ের লাইফ, দুজনের লাইফই শেষ, আমাদের জীবনে কিচ্ছু নেই। হ্যাঁ আপনারা বলতে পারেন আপনাদের কেউ নিয়ে, হ্যাঁ আছে, পরিবারে সবাই আছে, সবাই আছে, সবাই থাকলেও থাকা যা না থাকা তা সমান। সব কিছু উনি বিলিয়ে দিয়েছেন উনির ভাইদের, ভাইয়ের ছেলেকে, ভাইয়ের মেয়েদের, ভাইদের বিলিয়ে দিয়েছেন, সব কিছু দিয়ে দিয়েছেন। যা যেটুখানি কষ্ট করে না খেয়ে গুছিয়ে রেখেছিলেন, সব কিছু উনি বিলিয়ে দিয়ে গেছেন। মানে বলতে খারাপ লাগে, কোটি কোটি টাকার সম্পত্তি আজকের, তোমরা কেন মা মেয়ে কাজ করবে, তোমরা কেন এটা করবে, অবশ্যই আপনাদের অধিকার আছে কোশ্চেন করার, অবশ্যই। তো ওই যে বললাম, ভুলটা তো উনি করেছেন, শাস্তি তো আমি পাবো, এটা তো কনফার্ম। যখন একটা হাজব্যান্ড ভুল করে, তার মাসুল কে দেয়? ওয়াইফ। আদৌ সে যে রামসাম যদুমধু কেউ দেয় না, কেউ দেয় না। তার পুরো মাসুলটা কিন্তু তার ওয়াইফকে দিতে হয়। সবাই বলবে জোর গলায়, ব্লাড কালেকশন, ব্লাড কালেকশন। আরে ভাই, ব্লাড কালেকশন যদি হয়, যার পয়সায় খাচ্ছ, যার পয়সায় ফুটানি মারছ, যার
বিজনেসে নিজেরা অধিকার ফলিয়ে অধিকার মারাচ্ছ, তাহলে সে যখন অসুস্থ ছিল ভালো ট্রিটমেন্টটা কেন পায়নি? সে যখন অসুস্থ ছিল তখনও তো সে পুরো তোমাদের সন্তান তোমরা জন্ম দিয়েছো, কর্মটা কিন্তু সে করে গেছিলো, তাহলে সে কেন তার সেই বেস্ট ট্রিটমেন্টটা পাবে না? কেন পায়নি? তোমাদের এর কারণে পাইনি, এর দোষে পাইনি, বেশি অতিরিক্ত ভালোবাসা দেখাতে গিয়ে ফ্যামিলি করতে গিয়ে পাইনি। আর একটা দোষ হচ্ছে তাদের ব্লাড রিলেশন। আরে ভাই, ব্লাড রিলেশন কাকে বলে জানো তোমরা? জানো? তোমরা সারা জীবনটা তোমরা এটিএম কার্ডের মতন ব্যবহার করেছো, এটিএম কার্ডের মতন, যে কার্ডটা মূল্যটাই তোমরা দিতে পারোনি কখনো দিতে, খালি নেওয়ার ধান্দা করেছো, খালি নিয়েছো, লুপে নিয়েছো বলেই আজকে এই বেস্ট ট্রিটমেন্ট পাইনি। তো তোমাদের কি যায় আসে? তোমরা তো ভালো করেই জানো যে আমরা বেস্ট ট্রিটমেন্ট পাইনি, তা হলো আমরা মাল করি, টাকা পয়সা সব তো পেয়েছি, সব নিয়ে বসে আছি, সন্তান নিয়ে দিন দাস খাচ্ছি, আনন্দ করছি, ফুর্তি মারছি, কিন্তু আমার ভাই যেই মানুষটার হাত ধরেছিল সেই মানুষটার জন্য তোমরা কি করেছো? কিচ্ছু করনি না। নিজের রক্ত মারাচ্ছিলে, সেই রক্তর জন্যও কিছু করতে পারলে না। বসে 1 মাস ভুল ট্রিটমেন্ট করে মেরে দিলে, প্লাস আমাকে, আমার মেয়েকে, আমাদের দুজনকে ছুঁড়ে ফেলে দিলে। যেরকম একটা ভাতে চুল পড়ে না, ধরো আমি খেতে বসে যদি আমার ভাতে একটা চুল পড়ে, চুলটা পড়লে আমি কী করবো? খাবো না তো, সেই চুলটাকে ভাতের থালাটাকে ঠেলে সরিয়ে দেবো। সেম আমি তাই তার জন্য আমাকে সরিয়ে দিয়েছে। আজকের ওদের পাড়ার লোক আর শ্বশুরবাড়ির পাড়ার লোকের কথা বলছি, একমাত্র ওর জন্যই ওর বাড়ির লোক ওদের সম্মান করে। অ্যাকচুয়ালি এটা আমি না, এটা নিউ কলোনি মানে আমার যে শ্বশুরবাড়ি এলাকার প্রত্যেকটা লোক ওর জন্যই কিন্তু সম্মান করত। ওর জন্য একমাত্র ওই একটাই রত্ন ছিল, যে রত্নটাকে সবাই ডায়মন্ডের মতন ভালোবাসত। আজকের ডেটে দাঁড়িয়ে এটাও সবাই জানে, ও থাকতেও ওকে সবাই ব্যবহার করেছে, মারা যাওয়ার পরও ওর যা কিছু সব কিছু লুটে পুটে নিয়েছে। এমনকি মারা যাওয়ার পর যেদিন মারা গেল সেই দিন সব কিছু ব্লক করে দিয়েছে, সব কিছু নিয়ে নিয়েছে কুড়িয়ে কাছে। এমন ফ্যামিলি কোথায় আছে গো যে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সব কিছু লুটমাট করে? যেদিন মারা যায় সেদিনই সে যে বাড়িতে তাকে নিয়ে আসতে পারলো না, তার আগে সব নিয়ে নিল, হাত কুড়িয়ে কাছি আলমারি খুলে। এমন লোভী পরিবার কোথাও দেখেছো? আমার তো মনে হয় আমি দেখিনি, বা তোমাদের কারোর ফ্যামিলিতে এরকম আছে কিনা। হ্যাঁ, হতে পারে, বলবো না একদম নেই, আছে। কিন্তু আমার ফ্যামিলি মানে আমি লাইফে ফার্স্ট মানে এরকম মানুষদের দেখছি। আমি কখনো ভাবিনি যে যেই মানুষটা সারা জীবনটা নিজেকে ত্যাগ করে দিল, এমনকি যাকে তার প্রিয় সব থেকে সে নিজের কাছের মানুষ ভেবে তাকে হাত ধরে ভালোবেসেও তাকে সে নিজেই নিয়ে সারা জীবন ভালো করে থাকতে পারলো না, খালি একমাত্র তার ফ্যামিলির জন্য থাকতে পারলো না। নিজের জীবনটাকে পুরো স্যাক্রিফাইস করে দিল, মেরে দিল নিজেকে নিজে নিজের জন্য কিছু করতে পারলো না। তাহলে সেই মানুষগুলোর কি একবারের জন্য মনে হয় না? লোকের কাছে খালি মানে চোখের জল ফেলে, নাটক, অভিনয়, এটা অভিনয় বলা যায়? আমি তো বলবো অভিনয় করে, একদম অভিনয় করে। অভিনয় যদি না করে
তারা এরকম হয় না, লোকের সামনে এমন নাটক মারে কিনা ভাইকে ছাড়া আমরা বাঁচতে পারি না, ভাইকে ছাড়া আমরা বাঁচতে পারি, ভাবি না কিছু, কিন্তু ভাইকে ছাড়াই সব কিছু করে। আর ভাইকে যারা এত ভালোবাসবে তারা কেন ভাই, ভাই 1 মাস ভুল ট্রিটমেন্টে মরে গেল, সেই জিনিসটা কেন তোমাদের মনের মধ্যে জাগলো না যে আমার ভাই বেস্ট ট্রিটমেন্ট পাচ্ছে না, ভালো ট্রিটমেন্টের জন্য ভালো জায়গায় নিয়ে যাওয়া উচিত? তোমাদের তো টাকা খরচা হয়নি, তোমাদের তো টাকা খরচা হয়নি, হয়েছে তো তার তার এটিএম কার্ড থেকে, ব্যাংকের বই থেকে, যত যেখানে যা কিছু সব তোমাদের হাতে তুলে দিয়েছে। তার বউকে কিন্তু দেয়নি, তোমাদের দিয়েছিল, তোমাদের দিয়েছিল। তাহলে তার বউকে যদি আজকে দিত, তাহলে বলতে এই বউকে দিয়েছে, নিশ্চয়ই বউ কারোর সাথে কিছু আছে, ও মরে গেছে, টাকা নিয়ে ভর্তি করবে, খাবে, আনন্দ করবে। হ্যাঁ, বউয়ের গায়ে কালি, মানে কালি, ভাতের হাঁড়ির কালি আছে না, ওই কালিটা পুরো মুখে লেপে দিত, দিত। ঠিক আছে, সেই জায়গা থেকে সে তো সেইটা করে যায়নি যে আমার মুখে কালিটা দিয়ে দেবে, সে সেটা করেছে তার মন থেকে ভালোবাসা উজাড় করে তার ভাইদের হাতে তুলে দিয়েছে, ভাইদের হাতে তুলে দিয়েছে। আর ভাইরা তো এখন মানে পোয়া বারো, এমনকি আমার রেজিস্ট্রি হয়নি বলে তারা খুব টেনশনে ছিল, রেজিস্ট্রি হয়েছে কিনা, রেজিস্ট্রি হয়েছে কিনা, খোঁজ খবর নিয়েছি, আমার পিছনে লোক লাগিয়ে দিয়েছে, আমি কোথায় যাচ্ছি কী করছি। যখন শুনলাম আমার রেজিস্ট্রি হয়নি, তারা তো বাড়িতে পার্টি করেছে, খুব বড় সড়ো করে খাওয়া দাওয়া, আয়োজন, আনন্দ ফুর্তি খুব করেছে। কেন করেছে? তো রেজিস্ট্রি করে যায়নি, সব সম্পত্তি তো আমরা নিয়ে নেব, আমরা খাবো, আমরা ফুর্তি মারবো। জীবনে যে নিজের জন্য একটা ভালো শার্ট কেনে, মোটা ছিল সে, তার নিজের জন্য একটা ভালো শার্ট কেনে, তার শখ ছিল একটা চেন বানাবো, তার শখ ছিল একটা ব্রেসলেট করবো, তার শখ ছিল তার বউকে কিছু দেবে, ছিল। কিন্তু থেকেও তো সে কিছু করতে পারেনি। তার ফ্যামিলিতে ও দাদার ছেলের বুলেট লাগবে, না দিলে তো খাচ্ছে না, কি করবে, না একটা বুলেট কিনে দিই, তার মুখে যেন হাসি ফোটে। দাদার মেয়ের ফোন খারাপ হয়ে গেছে, পড়াশোনা করবে কি করে, তাকে একটা ফোন কিনে দিই, দিল। বৌদির ফোন খারাপ হয়ে গেছে, সেটা তো দাদার কোনো কোনো কিছু করতে পারবে না, তো দাদা দিতে হবে, তাকেই দায়িত্ব নিয়েছে, সে দায়িত্ব নিয়েছে, তাকে দিতে হবে। মা ক্যান্সারের পেশেন্ট, মাকে ডাক্তার দেখাতে হবে, কারোর কাছে পয়সা নেই, কারোর কাছে নেই, কিন্তু সবাই কাজ করে, কারোর কাছে পয়সা নেই। কার কাছে আছে? এর কাছে। ট্রিটমেন্ট অবশ্যই মা সন্তান, মার কর্তব্য পালন করার অধিকার ওর আছে, অবশ্যই আছে। আমি তো বলবো আছে, আমার মারও আছে, আমার মা বাবা আছে, আমারও অধিকার আছে, আমার বাবা মার ট্রিটমেন্ট বেস্ট, সব কিছু আমার অধিকার, কারণ আমি তার সন্তান, সে আমাকে খাইয়ে পরিয়ে বড় করেছে, অধিকার আমার আছে। আমি যদি মুখ করিনি তাহলে আমি বেইমান করবো, সেরকম ওরও অধিকার ছিল ওর মাকে বেস্ট ট্রিটমেন্ট দিয়ে ভালো করে তৈরি মানে বাঁচানোর, সেটাও করেছে শেষ অবধি। পারেনি, রক্ষা করতে পারেনি, কপালে নেই, উনি চলে গেছেন। যাই হোক, বয়সও হচ্ছিল উনির, পারেননি, উনি অনেক কষ্ট করেছিলেন একটা সময়, লাস্টেও এর জন্য সুখের মুখ দেখেছিল, সেই সুখটুকু অল্প কিছু ভোগ করেছে, তারপর চলে গেছে। আমার শ্বশুরমশাই তো সেটা কিছুই পাননি, আমার শ্বশুরমশাই তার আগেই মারা গেছে। যাই হোক, তো সেই থেকে সব দায়িত্ব তিনি পালন করছেন, তিনতলা বাড়িটাও অবধি সে বানিয়ে দিয়ে গেছেন যেন ভাইদের থেকে 1 টাকা খরচা না হয়। তাহলে একটা কথা আমি বলি, আপনারাই বলবেন আমাকে, কখনো কমেন্ট করবেন, আমি যদি এই ভিডিওটা ছাড়তে পারি, আমি জানি না কীভাবে ছাড়বো, যদি ছাড়তে পারি তাহলে যদি প্লিজ একবার হলেও কমেন্ট করবেন। আমি যদি কোনো কথা ভুল বলে থাকি অবশ্যই আপনি একটা রিপ্লাই দেবেন যে হ্যাঁ আমি ভুল বলেছি, আর যদি ঠিক বলে থাকি সেই জায়গাটা একটা লাইক হোক বা একটা কমেন্ট, ছোট্ট করে একটা কমেন্ট এই ছোটো বোনটাকে করে দেবেন যে হ্যাঁ বোন তুমি ঠিক বলেছো।
ঠিক আছে? কারণ যার স্বামী মারা যায়, কি বলবো, সেই দিনটা বলতে পারি না। কি এরকম ভাগে কেউ আছে? মঙ্গলবার দিন মারা গেছে, বুধবার দিন সকালবেলা খালি পায়ে সাদা শাড়ি পরে শ্বশুর বাড়ি থেকে আমি বেরিয়ে আসি। বাড়িটা আমার স্বামী আসার কথা। একবারের জন্য কেউ বললো না তুমি থেকে যাও, বললো না। কিন্তু হ্যাঁ, ও যখন অসুস্থ ছিল 1 মাস স্বামীর সব সেবা সব কিছু, বউয়ের যতটা অধিকার পালন করেছি, কেউ বলতে পারবে না, সারা পাড়ার লোকও জানে করেছি। এটা আমার অধিকার আমার হাজবেন্ডের উপরে। ওরা আমাকে আয়া হিসাবে নিয়েছে, কিন্তু আমি আয়া না, আমার স্বামীর আমি স্ত্রী। সাদা শাড়ি পরার মানে এটা যে আমি তার বউ। রেজিস্ট্রি হলেই যে বিয়ে হয় আমি জানি না, রেজিস্ট্রি না হলে যে বিয়ে হয় না সেটা আমি এখনো অব্দি জেনে উঠতে পারিনি। তো হ্যাঁ, লোকে বলে রেজিস্ট্রি করনি, রেজিস্ট্রি করনি, কিন্তু রেজিস্ট্রি জিনিসটা আমি বুঝিনি যে এত দামি হয়। কারণ আমরা যখন বিয়ে করেছিলাম অবশ্যই মন্দিরে বিয়ে করেছিলাম, আমাদের 7 পাক ঘুরে বিয়ে হয়নি, কেননা লাভ ম্যারেজ করে আমার বিয়ে, অনেক অশান্তি অনেক কিছু করেই আমরা বিয়ে করেছি, রেজিস্ট্রিটা করতে পারিনি। ঠিক আছে, সেটা কোনো কথা না। একটা কথাই আছে না, যে মনের সাথে মনের মিল থাকলে কী বা রেজিস্ট্রি, কী বা বিবাহ, 7 পাকে বা 100 জনকে খাইয়ে বিয়ে করা, ওগুলো কোনো মায়নে রাখে না। কেন, যদি আত্মার সাথে আত্মার মিল থাকে তাহলেই একটা বিয়ে সম্পর্ক তৈরি হয়। যাই হোক, এগুলো তো কোনোদিন মানে আমার যখন বিয়ে হয়েছে তখন আমি এগুলো পাইনি বা ছিল না। ঠিক আছে, তো যাই হোক, আজকের ডেটে দাঁড়িয়ে ওটার খুব দাম, মানে একটা কাগজ আজকে রেজিস্ট্রি করছে কালকে ডিভোর্স হয়ে যাচ্ছে, কিন্তু তাও একটা তার দাম আছে, দাম আছে। কিন্তু দাম যদি থাকে তাহলে ভাই, এই যে আগে যারা বিয়ে করেছে তারাও তো রেজিস্ট্রি করেনি, তারা তো বিয়ে করেছে, সন্তান জন্ম দিয়েছে, তাদের সন্তান বিয়ের যোগ্য হয়ে গেছে, তাহলে তারা তো একসঙ্গে রয়েছে, তারা কি লিভিং করছে? আমি এটাই প্রশ্ন করতে চাই, তারা কি লিভিংয়ে থেকে করেছে? বাচ্চা তৈরিটা কি লিভিং থেকে হয়? লিভিং থেকে হয়? বিয়ে করেনি যখন, মানে রেজিস্ট্রি যখন করেনি, তাহলে সিঁদুর পরিয়ে বিয়ে করে 100 জন খাইয়ে এক ঘরে থেকে একটা বাচ্চা জন্ম দিয়ে দিল, তাহলে কি সেটা রেজিস্ট্রি হয় না লিভিং হয়? আমাকে একটু এই প্রশ্ন এই উত্তরটা একটুখানি দেবেন তো প্লিজ, আমি খুব জানতে চাই, আমি খুব জানতে চাই। এই ছোট তোমাদের কাছে এই ছোটো বোনটা একটু জানতে চাই, তা সেটা কি রেজিস্ট্রির মূল্য বেশি, না 100 জন খাইয়ে 7 পাকে ঘুরে বিয়ে করে
এক বাড়িতে থেকে একটা বাচ্চা জন্ম দিয়ে রেজিস্ট্রির সঙ্গে তুলনা করা যায় না লিভিং বলা যায়, সেটা একটু বলবেন তো, যেটা আমাকে বলে লিভিং। তো সেটা কি আপনাদের সাথেও কি সেরকম কিছু রেজিস্ট্রি ছাড়া যে আপনাদের আচ্ছা অনেকেই আছে, অনেক জেনারেশনরাই আছে রেজিস্ট্রি করেনি, বিয়ে করেছে, সংসার করছে, বাচ্চা কাচ্চা আছে আছে তাহলে তাদের কি ওটা লিভিং বলবো না রেজিস্ট্রি বলবো? আমি তো বুঝতে পারছি না কিছু। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো। আর আমার এই মানুষটা ঠিক করেছিল কিনা ভুল করেছিল না আমি জানি না তার হয়তো শাস্তি পাচ্ছি আমি পাচ্ছি দুর্ভোগ। হ্যাঁ, তারা কিন্তু খুব ভালো আছে, আমি একটুখানি জানি। তাদেরও দিয়ে গেছে, তাদের দেখো টাকা পয়সাটা বড় জিনিস না, আবার জিনিসও আমি অধিকার ফলাতে পারি, এবং অধিকার যদি ওরা না মানে তাও আমি অধিকার জোর করে ফেলাতে পারি, কারণ আমার সারা দুনিয়ার লোক জানে যে আমার হাজবেন্ডও, আমি অধিকার ফলাতে পারি। কিন্তু ওই যে বললাম একে সেই জায়গাটা দিয়েছি যে জায়গা থেকে কুকুরের সাথে দেখেছেন তো মুখ লাগায় না কখনো, তো আমি হচ্ছে সেই যে কুকুরগুলোকে বিনা পয়সায় যখন খাবার দিয়ে দেবেন না বিনা ইসেতে, তখন দেখবেন কুকুররা না মানে কুকুর বলছি সরি মানুষের বাচ্চা যারা হয়, মানুষের বাচ্চা কিছু কিছু মানুষের বাচ্চা আছে, এক মায়ের পেটে জন্ম নিতে পারে কিন্তু মানুষের বাচ্চা সবাই হয় না, কিন্তু খুব কম হয়, দেখবেন একজন দুজন হয় মানুষের বাচ্চা। ব্লাড বলে একটা টান থাকে না, ভালো 5টার মধ্যে হয়তো একটা জন্মায় ভালো, সেই হচ্ছে ও, আর 4টে দেখবে বেয়াদব জন্মায় কুলাঙ্গার, যেগুলো কোনো কাজে লাগে না, পাতা ফেলতেও লাগে না সেই সেই হচ্ছে বেয়াদব হারামি শুয়োরের বাচ্চা যাদের বলা যায়। আমি তাদের তাই বলি, তাতে সম্মান করি না, কেন বলো তো, যখন ওকে কেউ সম্মান করেনি, আনতে যাবে সেইটুকুনি টাকাও বলে কারোর পকেটে নেই, এদিকে বুলেট কিনে দেওয়ার টাকা জোগাড় করে দিতে পেরেছে। কোনো ভাইয়ের হার্টের প্রবলেম, মরে যাবে এক্ষুনি বোধহয় মরে যাবে, সেই ট্রিটমেন্টটা করার জন্য তার কাছে সঙ্গে সঙ্গে টাকা ছিল। কার বইয়ের ফোন নেই সেটাও ছিল, কার মেয়ে ছিল না সেটাও ছিল, কার মেয়ের পড়া খরচা দেবে সেটা, মানে সব কিছু দায়িত্ব, মানে সন্তান ওরা জন্ম দিয়েছে, কর্মটা প্লাস ও করে গেছে, প্রত্যেকটা প্লাস ও করে গেছে। কারোর বিয়ে হবে, টাকা শেষ হয়ে গেছে, মার ট্রিটমেন্ট করেছি, আর টাকা নেই, ঘুরতে যাব না, ঘুরতে গেলে তো বিয়েটা ঠিকঠাকভাবে দিতে পারবো না, ছেলে তো, কিন্তু সেই ছেলে মারা গেছেও 3 মাস হয়েছে, 3 মাসের মধ্যে বিয়ে করে নিয়েছে, ধরাটাও পর্যন্ত নেয়নি। কাকা বলে বাবা যে হবে সেই ছেলে ধরা গলায় কেন নিল না? একটা কোশ্চেন আপনাদের কাছে আমি করছি, এটা আপনি আমাকে রিপ্লাই দেবেন আমাকে রিপ্লাই, দাদা হন, বোন হন, আমার ফ্যামিলি হন, আমাকে যারা ভালোবাসবেন তারাই করবেন কমেন্টগুলো, আমি একদম বাস্তব কথা বলছি, আমাকে করতেই হবে এমন কোনো প্রেশার নেই আপনাদের ওপরে। আমার কথাগুলো যদি মনে হয় পারফেক্ট ঠিক, তাহলেই আপনারা আমাকে কমেন্ট করবেন এবং বলবেন, উত্তর দেবেন হ্যাঁ এটা ঠিক। কেন ধরা গলায় নিল না? সবাই টাকা চিনেছিলি না, এই চলে গেলেও পাবো, বেঁচে থাকলেও পাবো, কারণ সবই তো দিয়ে গেছিলো, সোনার খনি তোদের হাতে দিয়ে গেছিলো, তার বউকে দেয়নি, তোদের দিয়ে গেছিলো। কেন দিয়েছিল? যে তোদের ওপরে তার অটল বিশ্বাসটুকু ছিল বলে সে বাড়িতে বসে 1 মাস তোদের বিহেভিয়ার দেখেছে, তোরা কি করেছিস সেটা দেখেছে, ডাক্তারখানায় নিয়ে যাবি করে ডাক্তারখানায় নিয়ে যাসনি সেটাও সে দেখেছে, যে কাদের জন্য করেছি, ঠিক আছে। এমনও যে ভাই বউদের ব্লাউজ ছিঁড়ে গেলে, সায়া ছিঁড়ে গেলে যে টাকা দেয়, ফোন না থাকলে ফোনে টাকা দেয়, রিচার্জ করে দেয়, সেই বৌদিরা সেদ্ধ ডিম, হ্যাঁ কালকের ডিম সে খায়নি বলে সেই ডিমটাকে আমার হাতে তুলে দিচ্ছে, আমার স্বামীকে আমি খাওয়াবো, ফ্রিজের ঠান্ডা ডিম সেদ্ধ করা,
কোনখানে আছে গো এই জিনিসগুলো, কোনখানে আছে? আর আমি বউ হয়ে আমার অসুস্থ স্বামীকে আমি বাসি ডিম খাওয়াবো? হ্যাঁ, কার টাকার ডিম নিয়ে আসছো তোমরা? তোমরা কার টাকার ডিম নিয়ে আসছো? মেয়েদের গাটের টাকায় নিয়ে আসছো না ওর টাকায় নিয়ে আসছো? তাহলে বাসি ডিমটা আমার হাজব্যান্ড খাবে কেন? কেন খাবে? তাহলে আপনারা বলুন, এই জিনিসগুলো আমি নিতে পারছি না, সত্যি বিশ্বাস করুন আমি নিতে পারছি না। এখনো অবধি আমি এই জিনিসগুলো, আমি কাজ করি, আমি জব করি, জব করলেও আমি মাথার মধ্যে না ঘোরে। আজকের আমি সত্যি কথা মানে ভাবুন, বিশ্বাস করুন, আমি না মানে অনেকক্ষণ ধরে, অনেক দিন ধরেই ভাবছি আমি একটু নিজেকে নর্মাল ভিডিওতে আমি এগুলো বলবো। আমার ভেতর থেকে ফেটে যায় মাঝে মাঝে, এই জিনিসগুলো আমি নিতে পারি না। মেয়ের সাথে তো বলতে পারি না, বাচ্চা মানুষ জব করে। আমি আমার কষ্ট যদি সবসময় বলি ও নিজে ভেঙে পড়বে। আমার তো বলা যায় না, বলা যায় না, কিন্তু অনেক কষ্ট হয় এই বুকে, অনেক কষ্ট হয়, প্রচুর কষ্ট পাই। যাও তাও জেনিতে ভর্তি ছিল, জোর করে সেই দিনই মঙ্গলবার দিন আমি জোর করে নার্সিংহোমে নিয়ে যেতে বললাম, নিয়ে গেল। যেদিনই মারা যায়, নিয়ে আসার মানে ওকে যে বাড়িতে নিয়ে আসবে সেই টাকাটা নাকি কারোর কাছে ছিল না, কারোর কাছে না, কোনো ভাইয়ের কাছে ছিল না, ভাইয়ের ছেলের কাছে ছিল না, কারোর কাছে ছিল। সবাই মানে সেদিন সব ব্যাংক খালি ছিল, কারোর কাছে টাকা ছিল না, কারোর কাছে না। কেন? কেন ছিল না? কেন ছিল না সেটাই আমার কোশ্চেন। যত টাকা কি ওর কাছেই ছিল? আজকে একদিন ও জোর গলায় চিল্লে পড়েছিল যে আমাকে তোরা সবাই এটিএম কার্ডের মতন ব্যবহার করিস। তো মরে গিয়ে সেটাই প্রমাণ করলো বাস্তবে তাই। ওর কাছে একটা ব্যাংকের অ্যাকাউন্ট, একটা কার্ড ছিল, যেটা সবার কাছে থাকে না, থাকে না। এটা আমার বাবুর কাছে ছিল, সত্যি এটিএম কার্ড ছিল, সবাই ব্যবহার করেছে, সবাই, কেউ ছাড়েনি, কেউ ছাড়েনি, সবাই ব্যবহার করেছে। তো আজকে ওর জন্য কেউ কোনো এটিএম কার্ড ব্যবহার করলো না, আমি জানি না, আর আমাকে জানানো হয়নি। যদি হতো হয়তো আমার যেটুকুনি ছিল সেটুকুনি হয়তো দিয়ে আমি ওকে সম্মান দিয়ে বাড়িতে আনতাম। আমি তো জানিনি এমন একটা সময় চিনেছি যখন ওর সব কাজ শেষ হয়ে গেছে। বাইরের লোক আমাকে বলছে কেমন ফ্যামিলি, ভাই মারা গেছে, কারোর কাছে কি পয়সা ছিল না সেই ভাইটাকে ওখান থেকে বাড়িতে আনা, টাকা কারোর কাছে ছিল না। এই দুঃখটা নিতে পারি না, সহ্য করতে পারি না। আমার সাথে ওরা অন্যায় করেছে, ঠিক আছে, মেনে নিয়েছি, হতেই পারে, কিন্তু ওর সাথে যে অন্যায়টা ওরা করেছে সেটা কি ঠিক করেছে? করেনি তো।
মেয়ের জন্মদিন পালন করছে বড় করে, ধুমধাম করে। তার বেলা তোমাদের টাকা কোথা থেকে আসছে গো? আমাকে এই কোশ্চেনটা করো তো। একটা 18 বছর বয়স হচ্ছে বলে ক্লাব ভাড়া করে তোমরা বড় করে ধুমধাম করে অনুষ্ঠান করে খাচ্ছ, 200-300 জন নিমন্ত্রণ করছো, সকাল থেকে রাত অব্দি বিয়ে বাড়ির মতন অনুষ্ঠান করছো। তাহলে সেই যখন মারা গেছিলো তখন তোমাদের ব্যাংকগুলো খালি হয়ে গেছিলো কী করে? খালি হয়ে গেছিলো কী করে? ও তখন তোমাদের ব্যাংকে কারোর টাকা ছিল না, আর এখন এটিএম কার্ড, একটা বড় এটিএম লটারি একটা তোমাদের দিয়ে গেছে, সেটা দিয়ে তোমরা 2 হাত দিয়ে টাকা ছড়াচ্ছ। কিন্তু আমার একটা কথা, এই যে আমার এই যে চোখের জলগুলো না তোমাদের জন্য খুব খতরনাক জিনিস, ভাবার বাইরে। আমি যত কাঁদবো না, আমার সন্তানকে নিয়ে ভালো আছে, কাজ করি, সারাদিন কাজ করি, দুজনেই কাজ করি, মা মেয়ে দুজনে কাজ করি, কাজ করে সে এক মুঠ ভাত সারাদিন দুজনে খাই, শুয়ে পড়ি, সকালে আবার দুজন মা মেয়ে বেরিয়ে যাই। তা আমাদের কষ্ট হয় না, হয়তো একটু অসুবিধা হয়, টাকা পয়সা নিয়ে টানাটানি থাকে, তাও ভালো আছি, ভালো আছি গো, ভালো আছি, আর কিছু বলার নেই। তাই আজকে খুব কষ্ট হচ্ছিল, তাই তোমাদের কাছে ডাইরেক্ট ভিডিওটা করেছি। যদি ভুল থাকে আমাকে ক্ষমা করে দিও, রাখলাম।